E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস। বসো। কি তোমাদের দুজনের মধ্যে কিছু কথা হচ্ছিল? হ্যাঁ ম্যাম, ও বলছে চুড়ির কালারটা আকাশি হবে, আমি বলছি নীল হবে। এই তো, তাহলে মতবিরোধ হচ্ছে তো দুজনের মধ্যে, না? এই মতবিরোধ নিয়েই আমরা আজকে বসো আমাদের পাঠ্যসূচি শুরু করব। হ্যাঁ, কোনো কিশোর কোনো বিষয়ে মতবিরোধ থাকলে ওটা আস্তে আস্তে কি হয়, বাড়তে থাকে, না? ক্ষোভ জমে, ওই ক্ষোভটা আবার বিক্ষোভে চলে যায়, বিক্ষোভ থেকে আস্তে আস্তে কি হয়, বিদ্রোহ হয়। এর আগে তোমরা বিদ্রোহ শুনেছো, বিদ্রোহ কথাটা? আচ্ছা, এই বিদ্রোহ কথার সঙ্গে যুক্ত এমন কিছু বলো তো। ম্যাম আমি বলি। বলো। ম্যাম যেমন মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। গুড, বসো। তো আমরা আজকে পড়ব তোমাদের পাঠ্য বইয়ে 3য় অধ্যায়ে কৃষক ও শ্রমিক আন্দোলনের একটা অংশ নৌ বিদ্রোহ সম্পর্কে। হ্যাঁ, নৌ বিদ্রোহ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকের পাঠ্যসূচি হবে নৌসেনা বিদ্রোহ কি একটি আকস্মিক ঘটনা ছিল? বিদ্রোহের কারণ, নৌসেনাদের বিদ্রোহের সূচনা, স্ট্রাইক কমিটি গঠন, বিদ্রোহের দাবিগুলি, বিদ্রোহের গুরুত্ব। এই হলো তোমাদের আজকের পাঠ্যসূচি। এই পাঠ্যসূচিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমাদের ভারতে যারা শাসন করে গেছে ইংরেজরা, ইংরেজদের শাসনকালে অনেক ইংরেজ সরকারি মহলে বলে, কেউ কেউ বলে আমাদের নৌ বিদ্রোহটা, আমাদের ভারতের নৌ সেনা বিদ্রোহটা আকস্মিক একটা ঘটনা ছিল। কিন্তু বাস্তব সত্য ঘটনা এই কথাগুলি বলে না, এটা মানে না। তলোয়ার জাহাজে প্রথম এই তলোয়ার জাহাজে প্রথম নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালের। বুঝতে পারছো লেখাগুলি? 18 ফেব্রুয়ারি। এই তলোয়ার জাহাজে প্রথম নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালের 18 ফেব্রুয়ারি। এই বিদ্রোহের কারণগুলি তোমরা শুনলেই বুঝতে পারবে বিদ্রোহটা হঠাৎ হয়নি বা আকস্মিক ঘটনা নয়। তো আমরা বিদ্রোহের কারণগুলি পড়ব। এটা হলো তলোয়ার জাহাজের ছবি, দেখেছো? পরিষ্কার তো? এই জাহাজে প্রথম কি হয়েছিল, নৌ বিদ্রোহ হয়েছিল। কম বেতন,
কাদের সঙ্গে কম বেতন? ব্রিটিশ নৌবাহিনীর সৈন্য আর ভারতীয় নৌবাহিনীর সৈন্য, এই দুই দলের মধ্যে তফাৎ ছিল বেতনের। একই পদে নিযুক্ত কর্মচারীর মধ্যে বেতনের তফাৎ। তাহলে এখানে বিদ্রোহ হতেই পারে না, কারণ নিম্নমানের খাবার ভারতীয়দের জন্য আলাদা, নিকৃষ্ট মানের খাবার, নিম্নমানের খাবার, আর নৌবাহিনীদের জন্য আলাদা করে খাবার আনা হতো। এই দুই ভাগ মানে দুইটি ভাগে তফাৎ দেখানোর ফলে বিদ্রোহ ভাব ধরে। জাতিগত বৈষম্য মানে অপমানিত করা। ভারতীয় নৌসেনাদের মধ্যে পদে পদে বৈষম্য দেখানো, অপমানিত করা, লাঞ্ছিত করা ছিল এই নৌসেনা প্রধানদের মেন কারণ, মানে মেন কর্তব্য মনে করত। ঝুঁকিপূর্ণ স্থানে প্রেরণ, যেখানে ঝুঁকিপূর্ণ জায়গায় ওইসব জায়গায় ভারতীয়দের পাঠানো হতো। কেন ওইসব জায়গায় ব্রিটিশ নৌসেনাদের পাঠানো হতো না? ওই জায়গাগুলিতে যেখানে মৃত্যুর ঝুঁকি বেশি, ওই জায়গাগুলিতে ভারতীয় নৌসেনাদের পাঠানো হতো। ফলে এখানে বিদ্রোহ বা হতেই পারে। জাতীয়তাবাদ বৃদ্ধি, সেই সময় 1945 সাল থেকেই আজাদ হিন্দ বাহিনীদের কি চলছিল, বেশি করে জাতীয়তাবাদ মানে মুক্তির জন্য, ভারত মুক্তির জন্য আন্দোলন চলছিল। ফলে ওই জাতীয়তাবাদ বৃদ্ধি তাদের মধ্যেও বৃদ্ধি পায়। অনশন, ধর্মঘট, উপরিক্ত কারণগুলি দেখেছো, এগুলির ফলে অনশন করেছিল নৌসেনারা, কিন্তু ওই বাহিনীর সেনা প্রধানরা ওইসবে কোনো সাড়াই দিল না। ফলে বিদ্রোহের ভাব ধরে। নেক্সট দেখো, সাঁতারের প্রচেষ্টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারতীয় নৌসেনাদের সাঁতারের ব্যবস্থা চলছিল। ফলে নৌসেনাদের মধ্যে বিদ্রোহী ভাব দেখা দেয়। আজাদ হিন্দ ফৌজের প্রভাব। আজাদ হিন্দ ফৌজ ভারতের জন্য মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছে, ওটা ওদের উপর প্রভাব পড়ে। উপনিবেশবাদী শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনকে দমন করার জন্য ভারতীয় নৌসেনাদের নিয়োগ মেনে নিতে পারেনি। কারা? ভারতীয় নৌসেনারা। যেখানে উপনিবেশবাদীদের শাসনের বিরুদ্ধে সংগ্রাম চলছে, ওইসব জায়গাতে ব্রিটিশ নৌসেনাদের পাঠানো হতো না, ওখানে ভারতীয় নৌসেনাদের পাঠানো হতো। যেমন ইন্দোনেশিয়াতে তখন বিদ্রোহ চলছিল, গণ আন্দোলন চলছিল স্বাধীনতার জন্য, ওইখানে পাঠানো হতো। ফলে আমাদের ভারতীয় নৌসেনাদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়। এইসব কারণগুলির জন্য ভারতে নৌসেনাদের মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছিল। ছবিটা দেখেছো? এটা নৌ বিদ্রোহের একটা অংশ। এরপরে আমরা পড়ব এই কারণগুলি দেখা দেওয়ার পরে বিদ্রোহ শুরু হয় কোথায়? তলোয়ার জাহাজে। আগে আমি লিখেছি এখানে একটা প্রশ্ন করতে পারি, কোন জাহাজে প্রথম বিদ্রোহ হয়েছিল? সবাই পারো? হ্যাঁ ম্যাম। তার মানে মনোযোগ আছে। বলো তো, অঙ্কিতা বলো। ম্যাম, তলোয়ার জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, বসো। তো সূচনা হয়েছে তলোয়ার জাহাজে 1946 সালে, না? সালে তলোয়ার জাহাজে প্রথম বিদ্রোহ হয়। ওইখানে এই জাহাজটা কিন্তু কি ছিল? একটি সংকেত প্রশিক্ষণ কেন্দ্র ছিল তলোয়ার জাহাজটা। ওইখানে আগে থেকেই নৌসেনারা কি করছিল? আজাদ হিন্দি নামে একটি গোষ্ঠী গঠন করেছে। আজাদ হিন্দি নামে একটা গোষ্ঠী গঠন করে রেখেছে। এই গোষ্ঠীটাই পরবর্তীকালে কিন্তু একটা সমিতি গঠন করেছে। তলোয়ার জাহাজে আজাদ হিন্দি নামে নৌসেনা গোষ্ঠী গঠন করেছে। জানো, 18 ফেব্রুয়ারি সকালবেলায় ভোরবেলায় তলোয়ার জাহাজের দেওয়ালের মধ্যে লেখা ছিল ব্রিটিশ নৌসেনা প্রধানের বিরুদ্ধে ভারত ছাড়ো, ব্রিটিশ রাজ ধ্বংস হোক, এইসব
কথাগুলি লেখা ছিল। ভারত ছাড়ো, ব্রিটিশ রাজ ধ্বংস হোক, এই কথাগুলি দেওয়ালে পোস্টারের মধ্যে লাগিয়ে রাখা হয়েছিল। ওই সময় তলোয়ার জাহাজে সেনাপ্রধান ছিলেন F.W. কিং। F.W. কিং তিনি নৌসেনাদের প্রধান, খুব অত্যাচারী ছিলেন। উনি দেখে প্রথম হতবাক হয়ে যান। হতচকিত হয়ে কি করেছে, পরবর্তীকালে ওদেরকে আদেশ দেন কাজ করো, কিন্তু নৌসেনারা এই কথাগুলির কোনো সাড়াই দেয়নি। রাগে F.W. কিং গালিগালাজ করতে থাকে, কিন্তু পরবর্তীকালে এই নৌসেনা প্রধানের গালিগালাজ শুনে নৌসেনারা, ওই জাহাজের নাবিকরা 1500 জন নাবিক ছিল, 1500 জন নাবিক ছিল। কোথায়? তলোয়ার জাহাজে। 1500 নাবিক প্রতিবাদ করতে থাকে, না খাবে না, কিছু খাবে না, কিছু কাজও করবে না, এই ধ্বনি দিয়ে প্রতিবাদ করতে থাকে। এরপরে আস্তে আস্তে এই বিদ্রোহের দমনের জন্য নৌসেনা প্রধানরা চেষ্টা চালাতে থাকে। দেখা দেখি এই তলোয়ার জাহাজ থেকে ভারতের অন্যান্য জায়গায়ও বিদ্রোহ শুরু হয়। প্রায় 19টি বন্দরে বিদ্রোহ শুরু হয়ে যায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করে নেই, তলোয়ার জাহাজের সেনাপ্রধান কে ছিল? মিতালি, তুমি বলো। F.W. কিং। গুড, বসো। তো F.W. কিং ছিলেন তলোয়ার জাহাজে কি সেনাপ্রধান ছিলেন। তারপরে আস্তে আস্তে সমস্ত ভারতে ছড়িয়ে পড়ে নৌবিদ্রোহ শুরু হওয়ার শেষ দিকে দাবিগুলি দেখে নাও। কি ছিল? আজাদি সেনাদের মুক্তি, কমান্ডার কিং এর শাস্তিমূলক ব্যবস্থা, উন্নত মানের খাবার, মাল্লাদের মাইনে বেতনের সমতা, ইন্দোনেশিয়ায় না পাঠানো, এটা মোটামুটি এদের দাবি ছিল। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। আজাদি সেনাদের মুক্তি। আজাদ বাহিনীদের কি করেছে? বিচারের নামে বন্দী করে রাখা হয়েছিল। এই আজাদি সেনাদের মুক্তির জন্য নৌসেনারা দাবি তোলেন। কমান্ডার কিং এর শাস্তিমূলক ব্যবস্থা। কমান্ডার কিং ছিলেন অত্যাচারী তলোয়ার জাহাজের সেনাপ্রধান না। এই কমান্ডার কিং এর শাস্তির জন্য নৌসেনা বাহিনীরা দাবি করেন। উন্নত মানের খাবার। দুইটি পাতে ছিল, ব্রিটিশ সেনাবাহিনী আর ভারতীয় নৌসেনাবাহিনী। দুই ভাগে ভাগ করে খাবার দেওয়া হতো। উন্নত মানের খাবারের জন্য দাবি, ভারতীয় নৌসেনাদের নিম্নমানের খাবার দেওয়া হতো বলে। মাল্লাদের মাইনের বেতনের সমতা। দেখা যায় বেতনেও সমতা নেই। ব্রিটিশদের জন্য আলাদা বেতন, ব্রিটিশ নৌবাহিনীর জন্য, আর ভারতীয় নৌসেনা বাহিনীর জন্য আলাদা বেতনের ব্যবস্থা ছিল। ফলে এইগুলি ছিল সমতার জন্য দাবি। ইন্দোনেশিয়ায় না পাঠানো। ইন্দোনেশিয়ায় তখন গণ আন্দোলন চলছিল। এই গণ আন্দোলনে দমন করার জন্য ভারতীয় নৌসেনাদের এই ইন্দোনেশিয়ায় পাঠানো হতো। এইসব দাবি ছিল সাধারণত আমাদের ভারতীয় নৌসেনাদের দাবি। এই দাবিগুলি করে ভারতীয়
নৌসেনারা আন্দোলন করতে থাকে। তারপরে দেখা যায় যে বিদ্রোহীরা কমিটি গঠন করে। তলোয়ার জাহাজের 19 ফেব্রুয়ারি তলোয়ার জাহাজে সন্ধ্যাবেলায় সবাই জমায়েত হয়, অন্যান্য জাহাজের নাবিকরাও ছিল। জমায়েত হয়ে ওখানে কি করেছে, একটা কমিটি গঠন করে। ওই কমিটির নাম ছিল নেভাল সেন্ট্রাল স্ট্রাইক কমিটি। এটা 1946 সালের 18 ফেব্রুয়ারি। বুঝতে পেরেছ? আন্দোলনের পরের দিন মানে 18 ফেব্রুয়ারির পরের দিন সন্ধ্যাবেলায় 19 ফেব্রুয়ারি এই কমিটি গঠন করা হয়েছিল। তাহলে তলোয়ার জাহাজে মোটামুটি কমিটি গঠন করার পরে দেখা যায় নৌ বিদ্রোহীদের একটা সাংগঠনিক রূপ পায়। এই কমিটিতে প্রেসিডেন্ট ছিলেন MS খান। নেভাল সেন্ট্রাল কমিটিতে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয় MS খান। ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয় মদন সিং। এই দুই নেতার মাধ্যমে নৌসেনারা বিদ্রোহ শুরু করে দেয়। তারপরে দেখা যায় যে তলোয়ার জাহাজ থেকে আস্তে আস্তে ভারতের বিভিন্ন জায়গায় নৌসেনারা প্রায় 20,000 নৌসেনাবাহিনী নাবিকরা কি করে বিদ্রোহ করে প্রতিবাদ করতে থাকে। আসল কথা হলো এখানে শুধু নৌ বিদ্রোহীরাই বিদ্রোহ করেনি, সাধারণ জনগণও কিন্তু বিদ্রোহে যোগদান করেছে বা ধর্মঘটে সামিল হয়েছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি তোমাদের, তলোয়ার জাহাজে যে কমিটি গঠন করা হয়েছিল এই কমিটির নাম কি? নেভাল সেন্ট্রাল স্ট্রাইক কমিটি। গুড, এই হয়েছে সঠিক উত্তর। নেভাল সেন্ট্রাল স্ট্রাইক কি কমিটি না, এই কমিটি গঠন করা হয়েছে। এরপরে দেখা যায় সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে 20,000 নাবিক এখানে যোগদান করে। সাধারণ বিশেষ করে হিন্দু মুসলিম মাল্লারা মানে নাবিকরা একসঙ্গে এই বিদ্রোহে যোগদান করে। দেখা যায় সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়, বিশেষ করে কলকাতা বন্দরে, কোচিন, এইসব জায়গায় আরো অনেক, কোচিন, করাচি, মাদ্রাস, বিশাখাপত্তনম, আন্দামান, এইসব জায়গায় কি হয়, নৌসেনারা বিদ্রোহ করতে থাকে। এইসব জায়গাগুলিতে বিদ্রোহ করতে থাকে, আস্তে আস্তে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। একটা ছবি দেখো, এটা একটা বিদ্রোহীদের একটা জাহাজ। তখনকালের নৌসেনাদের বিদ্রোহীদের একটা জাহাজ। দেখা যায় সারা ভারতবর্ষে ছড়িয়ে যায় এইসব জায়গাগুলি বলেছি, এইসব বন্দরে হাজার হাজার নৌসেনা বাহিনী বিদ্রোহে যোগদান করে। এর মধ্যেই নৌসেনা প্রধান কি নাম? অ্যাডমিরাল গডফ্রে। তিনি ছিলেন নৌবাহিনীর সেনা প্রধান। এই বিদ্রোহকে বন্ধ করার জন্য চেষ্টা চালাতে থাকে, নির্দেশ দেয় তোমরা আত্মসমর্পণ করো, কিন্তু নৌসেনারা কোনো মতেই বিদ্রোহ বন্ধ করতে চায় না। দেখা দেয় প্রচুর সৈন্য 21 ফেব্রুয়ারি প্রচুর সৈন্য অস্ত্রশস্ত্র, বিমান বাহিনী এইসব নিয়ে নৌবাহিনীদের দমন করার জন্য চেষ্টা চালাতে থাকে।
সৈন্য আলাদাভাবে রাখা হয় শুধু নৌবাহিনীদের কি দমন করার জন্য। দেখা যায় বোম্বে শহরে শুধু 22 ফেব্রুয়ারিতে ধর্মঘট হয়েছিল। শুধু বোম্বেতেই ধর্মঘটে সাধারণ জনগণ 228 জনের মৃত্যু হয়েছে। 228 জনের মৃত্যু মানে অনেক, শুধু বোম্বে শহরে। আর আহত তো অনেক, হাজারের উপর ছিল। তারপরে দেখা যায় এডমিরাল আরো অন্যান্য জায়গায় ধর্মঘটে যারা সামিল হয়েছে ওদেরকে দমন করার জন্য চেষ্টা চালায়। দেখা যায় এরপরে 22 ফেব্রুয়ারি 2 দিন ধরে ধর্মঘট হয়েছে। এই 2 দিনের ধর্মঘটে অসংখ্য মানুষ আহত হয়েছে। তারপরে দেখা যায় এর মধ্যেই আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা সর্দার বল্লভভাই প্যাটেল তিনি নৌ সেনাবাহিনীদের কি করে অনুরোধ করে আত্মসমর্পণ করার জন্য নৌসেনা বাহিনীদের অনুরোধ করে। তারপরে 22 ফেব্রুয়ারি অনুরোধ করার পরে 23 ফেব্রুয়ারি এই বল্লভভাই প্যাটেলের নির্দেশে বা অনুরোধে নৌসেনার বাহিনী আত্মসমর্পণ করে। তাহলে 23 ফেব্রুয়ারি নৌসেনা বাহিনীরা আত্মসমর্পণ করে আর যুদ্ধ সমাপ্তি ঘটে। আত্মসমর্পণ করার পরে 23 ফেব্রুয়ারি আত্মসমর্পণ করার পরেও কিন্তু আমাদের কথা আছে এই বিদ্রোহ কেন গুরুত্বপূর্ণ। না, গুরুত্বপূর্ণ কেন? নৌবাহিনীর জাহাজের যে বিদ্রোহটা এটা নিয়েও মতামত অনেক আছে। বলেন অনেকেই, যেমন ধরো ডক্টর সুমিত কুমার, তিনি বলেছেন ভারতীয় এই নৌবাহিনীর বিদ্রোহ একটা বিরোচিত সংগ্রাম। বিরোচিত সংগ্রাম ছিল। এছাড়াও তিনি বলেছেন, এই ডক্টর সুমিত কুমার, এই নৌ বিদ্রোহকে আজাদ হিন্দ ফৌজের যে বিদ্রোহটা এটার সঙ্গে তুলনায় নাই। এটা একটা নিজস্ব একটা নিয়ে বিদ্রোহ, নিজের শক্তি নিয়ে বিদ্রোহ। আরো বলেছেন আরেকজন অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায়, তিনি বলেছেন এই বিদ্রোহকে প্রায় বিপ্লব বলে আখ্যা দিয়েছেন বা বলেছেন। এছাড়াও আমরা বলতে পারি অনেক ঐতিহাসিকরা বা অনেকেই বলেছেন ভারতের নৌ সেনা বাহিনীর বিদ্রোহ একটা 24 ঘন্টার মধ্যে, নৌ বিদ্রোহ হওয়ার 24 ঘন্টার মধ্যে ভারতীয় নৌসেনাদের 24 ঘন্টা বিদ্রোহের পরেই কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য ঘোষণা করেছিলেন মন্ত্রী মিশন পাঠানোর জন্য। এইসব গুরুত্বপূর্ণ ঘটনাবলী, এইসব ঘটনা বা বলার থেকে আমরা জানতে পারি ভারতের জাতীয় আন্দোলনে এই নৌসেনা বিদ্রোহ কতটুকু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। কিছু প্রশ্ন করি তোমাদের। এটাও নৌবাহিনীর সেনাদের বিদ্রোহ। হ্যাঁ, এই নৌসেনা বাহিনীর বিদ্রোহ কতদিন ধরে চলেছিল তুমি বলো? 6 দিন ধরে। গুড, বসো। এই তলোয়ার জাহাজে, প্রথম তলোয়ার জাহাজে বিদ্রোহ হয়েছিল তো এই তলোয়ার জাহাজের সেনা প্রধান হিসাবে বা কমিটির প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছিল তুমি বলো? MS খান। গুড, বসো। তলোয়ার জাহাজে যে বিদ্রোহটা হয়েছিল এই বিদ্রোহ প্রথম কত তারিখে হয়েছিল? 18 ফেব্রুয়ারি। গুড, বসো। শেষ হয়েছে কবে মিতালি বলো? 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি। গুড। তাহলে আজকে এইটুকুই থাক। নেক্সট দিনে আমরা আবার শুরু করব নতুন পাঠ। হ্যাঁ, সবাই ভালো থেকো। বাই।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।